নমস্কার। আজকের এই তথ্য বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা দুর্ধর্ষ বাস্তব গুপ্তচর বৃত্তির ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আক্ষরিক অর্থেই যে কোনো থ্রিলার সিনেমা বা স্পাই নভেলকেও হার মানাবে। একদম ঠিক শুনেছেন। আমরা আজ দ্য ব্ল্যাক টাইগার ছদ্মনামে পরিচিত একজন আন্ডারকভার এজেন্টের অবিশ্বাস্য কাহিনী জানব। তো চলুন, আর কথা না বাড়িয়ে সরাসরি এই রোমাঞ্চকর কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। একবার ভেবে দেখুন তো, শত্রুপক্ষের সীমানায় একজন টপ লেভেলের গুপ্তচর যদি হঠাৎ করে আটকা পড়েন, তাহলে ঠিক কী হতে পারে? পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই না? আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির জগৎটা এমনিতেই সাংঘাতিক বিপজ্জনক। সেখানে ঝুঁকির মাত্রাটা আমাদের কল্পনারও বাইরে। একবার ভাবুন, এমন একটা জায়গায় আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যেখানে সামান্য একটা ভুলের মাসুল হতে পারে নিশ্চিত মৃত্যু। এটা কিন্তু শুধু গোপন তথ্য হাতড়ানোর কোনো ব্যাপার নয়। যখন সমস্ত নিরাপত্তার জাল ছিঁড়ে যায়, তখন এটা স্রেফ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অবিশ্বাস্য লড়াইয়ে পরিণত হয়। ১ নম্বর বিভাগ, সবার চোখের সামনে এক গুপ্তচর, উচ্চপদস্থ কর্মকর্তার আড়ালে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? লুকানোর জন্য সবচেয়ে দারুণ জায়গাটা অনেক সময় শত্রুর একেবারে নাকের ডগাতেই থাকে। কিন্তু কিভাবে একজন মানুষ বিপক্ষ সামরিক বাহিনীর একেবারে কোর লেভেলে নিজেকে লুকিয়ে রাখতে পারেন? এর জন্য চাই নিখুঁত অভিনয় আর ইস্পাতের মতো মানসিক দৃঢ়তা। এই বৈপরীত্যটার দিকে একবার তাকান। একদিকে রয়েছেন ভারতের রাজস্থানের একদম সাধারণ একজন তরুণ, আর অন্যদিকে তার সম্পূর্ণ রূপান্তরিত এক পরিচয়, পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর। ভাবা যায়? এই রূপান্তরের মাত্রাটা সত্যিই অবিশ্বাস্য। আমরা কিন্তু এখানে স্রেফ একটা সাধারণ ছদ্মবেশের কথা বলছি না। আমরা কথা বলছি সম্পূর্ণ নতুন একটা সংস্কৃতি, ভাষা, ধর্ম এবং আদব কায়দার নিখুঁতভাবে আয়ত্ত করে প্রতিদ্বন্দ্বী সামরিক বাহিনীর ভেতরে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করার বিষয়ে। ২ নম্বর বিভাগ, সামরিক বাহিনীতে অনুপ্রবেশ, ১৯৭৫ সালের সীমান্ত অতিক্রম। তো এই দুঃসাহসিক মিশনটা আসলে শুরু হয়েছিল কিভাবে? দেখুন, এ ধরনের ডিপ কভার অনুপ্রবেশ কিন্তু কখনোই জাদুর মতো রাতারাতি হয়ে যায় না। এর পেছনে থাকে বছরের পর বছর ধরে চলা প্রস্তুতি আর চরম ঝুঁকি নেওয়ার মানসিকতা। সালটা ছিল ১৯৭৫। এই বছরেই সেই তরুণ এজেন্ট বর্ডার ক্রস করেছিলেন, এবং এই সীমান্ত অতিক্রম করাটা কেবল এক দেশ থেকে অন্য দেশে যাওয়া ছিল না। এটা ছিল এমন এক মনস্তাত্ত্বিক পয়েন্ট অফ নো রিটার্ন, যেখান থেকে পেছনে ফেরার আর কোনো উপায় ছিল না। ঠিক এই মুহূর্তটিতেই একটা আস্ত পুরনো জীবনকে চিরতরে পেছনে ফেলে দেওয়া হয়েছিল। একটা নিশ্ছিদ্র ছদ্মবেশ তৈরি করার প্রথম শর্তই হল আসল মানুষটার অস্তিত্ব পৃথিবীর বুক থেকে পুরোপুরি মুছে ফেলা। আর হল ঠিক তাই। তিনি পাকিস্তানের একেবারে কেন্দ্রস্থলে কার্যত হারিয়ে গেলেন। নিজের এই নতুন পরিচয়টাকে একদম বাস্তব রূপ দিতে রবীন্দ্র কৌশিকের নিজের নামের প্রতিটি চিহ্ন, প্রতিটি অতীত স্মৃতি, পরিবার, বন্ধুবান্ধব সবকিছু মুছে ফেলাটা ছিল ভীষণ জরুরি। এটা অনেকটা স্বেচ্ছায় নিজের পুরনো সত্তাকে মেরে ফেলে সম্পূর্ণ নতুন একটা জন্ম নেওয়ার মতো ব্যাপার। ৩ নম্বর বিভাগ, দ্য ব্ল্যাক টাইগার অপারেশন, ভেতর থেকে পাওয়া গোপন তথ্য। এবার আসি সেই পর্যায়ে যেখানে এত সব ঝুঁকি অবশেষে রেজাল্ট দিতে শুরু করে। একজন গুপ্তচর যখন শত্রুপক্ষের একেবারে ভেতরে, মানে একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে বসে থাকেন, তখন তার পাঠানো তথ্য কতটা ক্রিটিক্যাল হতে পারে সেটা একবার জাস্ট কল্পনা করুন। মিশনটার অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৭৫ সালে। এরপর ৭০-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে পুরো ৮০-র দশক জুড়ে তিনি ক্রমাগত অত্যন্ত সেন্সিটিভ সব সামরিক তথ্য পাঠাতে থাকেন। সবচেয়ে অবাক করার ডেটাটা হলো এই সময়কালটা, মোট ৭ বছর। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর ভেতরে টানা ৭টা বছর সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে টিকে থাকা। প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই হাই ভোল্টেজ ছদ্মবেশ ধরে রাখার যে কি ভয়ঙ্কর মানসিক চাপ, সেটা সাধারণ মানুষ হিসাবে আমাদের পক্ষে হয়তো কল্পনা করাও প্রায় অসম্ভব। এই অপারেশনের সাকসেস রেট ছিল আক্ষরিক অর্থেই অভাবনীয়। আর ঠিক এই কারণেই তাকে ভারতের সবচেয়ে সফল গুপ্তচর বলা হয়ে থাকে, এবং তার সাংকেতিক নাম দেয়া হয় দ্য ব্ল্যাক টাইগার। আমরা যদি একেবারে নিরপেক্ষ একটা জায়গা থেকে বিচার করি, তাহলে দেখব এত উচ্চপদস্থ একজন গুপ্তচরের কাছ থেকে পাওয়া তথ্যের পরিমাণ এবং কোয়ালিটি বছরের পর বছর ধরে ওই পুরো অঞ্চলের গোয়েন্দা সমীকরণকেই গভীরভাবে প্রভাবিত করেছিল। আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির ইতিহাসে এটা নিঃসন্দেহে অন্যতম সফল একটা অধ্যায়। ৪ নম্বর বিভাগ, পরিচয়ের পতন, ছদ্মবেশের অবসান।
কিন্তু স্পাই দুনিয়ার একটা নির্মম সত্য হলো এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। পারফেকশন জিনিসটা এখানে ভীষণ ভঙ্গুর। দিনের পর দিন অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা সেই ছদ্মবেশ শেষমেশ ভেঙে পড়ল, পরিচয়টা ফাঁস হয়ে গেল। এই জগতে যে কোনো মুহূর্তে খুব সামান্য একটা সূত্র পুরো তাসের ঘর ধসিয়ে দিতে পারে। মাত্র 1 সেকেন্ডের নোটিশে তার জীবনের গতিপথ পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। দশকের পর দশক ধরে তিল তিল করে গড়ে তোলা একটা আইডেন্টিটি, নিখুঁত অভিনয় আর নিরলস পরিশ্রম, সবকিছু একটা মুহূর্তের মধ্যে একদম অর্থহীন হয়ে গেল। আর এখানেই আমরা আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির সবচেয়ে রূঢ়, সবচেয়ে ডার্ক বাস্তবতার মুখোমুখি হই। যখন কোনো অপারেশন ফেল করে, তখন গুপ্তচররা অনেক ক্ষেত্রে ওপর মহলের কাছে স্রেফ ব্যয়যোগ্য সম্পদে বা এক্সপেন্ডেবল অ্যাসেটে পরিণত হন। শত্রুপক্ষের সীমানায় আটকা পড়া অবস্থায় যে সিস্টেম বা রাষ্ট্রকাঠামো তাকে সেখানে পাঠিয়েছিল, তারা আর তাকে প্রোটেকশন দিতে পারে না বা প্রকাশ্যে তার দায়িত্ব নিতে চায় না। কারণ তখন ফেরার আর কোনো পথই খোলা থাকে না। এই চরম বিচ্ছিন্নতার বিষয়টা একটু ফিল করার চেষ্টা করুন। নিজের দেশ থেকে পুরোপুরি কানেকশন কাট অফ, যাদের ওপর এতগুলো বছর ধরে গুপ্তচরবৃত্তি করছিলেন, ঠিক তাদের দিয়ে চারপাশ ঘেরা, এবং উদ্ধারের কোনো আশাই আর কোথাও অবশিষ্ট নেই। একজন মানুষের জন্য এটা যে কতটা ভয়ঙ্কর এবং নিঃসঙ্গ একটা বাস্তবতা, তা বলে বোঝানো কঠিন, যেখানে তিনি খুব ভালো করেই জানেন যে এখন থেকে তার লড়াইটা একেবারেই একা। 5 নম্বর বিভাগ, চূড়ান্ত আত্মত্যাগ, গুপ্তচর বৃত্তির মূল্য। ধরা পড়ার পর আসলে কী ঘটে? সিনেমায় দেখানো সেই গ্ল্যামারাস স্পাই লাইফের পেছনের অন্ধকার দিকটা ঠিক কেমন? এই যে ছায়ার মাঝে কাটানো একটা গোটা জীবন, দশকের পর দশক ধরে জড়ো করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর ধরা পড়ার পর সেই চূড়ান্ত আত্মত্যাগ, এই পুরো ব্যাপারটার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল মানবিক মূল্য। আমরা তো প্রায়শই বড় বড় ভূ-রাজনৈতিক খেলা নিয়ে আলোচনা করি, কিন্তু ভুলে যাই যে প্রতিটি গোপন তথ্যের পেছনে এমন একজন জলজন্ত মানুষ থাকেন, যাকে অভাবনীয় সব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ছদ্মবেশ ফাঁস হওয়ার ওই মুহূর্তটিতেই কিন্তু রবীন্দ্র কৌশিকের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল, আর তার বাকি জীবনটা কেটেছে জেলের অন্ধপ্রকোষ্ঠে, নিজের এই গোপন জীবনের সবচেয়ে চরম আর নির্মম পরিণতি ভোগ করার মধ্য দিয়ে। কাজেই আজকে আমাদের এই তথ্য বিশ্লেষণটা শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। যখন রাষ্ট্র তার নিজের গুপ্তচরদের পুরোপুরি অস্বীকার করে, তখন আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির প্রকৃত মানবিক মূল্যটা আসলে ঠিক কতটা দাঁড়ায়? এটা সত্যিই ভীষণ ভারী একটা প্রশ্ন, তাই না? গুপ্তচর বৃত্তির এই পুরো জগৎটাই এমন কিছু মানুষের ওপর দাঁড়িয়ে আছে, যারা স্বেচ্ছায় অন্ধকারের গভীরে হারিয়ে যেতে রাজি থাকেন, আর তারা এটা খুব ভালো করেই জানেন যে যদি কোনোদিন ধরা পড়েন, তবে তারা সম্পূর্ণ একাই পড়বেন, কেউ তাদের দায়ভার নেবে না। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চারপাশের এই জটিল জগৎটা নিয়ে আপনাদের কৌতূহল এভাবেই বজায় থাকুক।